ওলস্টেডের পরীক্ষা। কিসের পরীক্ষা? ওলস্টেডের পরীক্ষা। ওলস্টেড পরীক্ষাটা কী করেছিলেন দেখ। 1820 খ্রিস্টাব্দে ওলস্টেড যখন একটা তারের মধ্য থেকে কারেন্ট পাঠান, মানে নর্মালি একটা তার রেখেছে এরকম কারেন্টের তার, সেই কারেন্টের তারের মধ্য দিয়ে যখন তিনি কারেন্ট বা প্রবাহ পাঠান, তখন দেখেন যে তার নিচে একটা চৌম্বক শলাকাও রেখেছিলেন এবং দেখেন যে চৌম্বক শলাকাটা সেই কারেন্টের দিকে আকর্ষিত হচ্ছে। কী হচ্ছে? কারেন্টের দিকে আকর্ষিত হচ্ছে। অর্থাৎ নর্মালি আমরা আগে জানতাম যে একটা চৌম্বক, কোনো চৌম্বক পদার্থকে কী করে? আকর্ষণ করে। চৌম্বক কাকে আকর্ষণ করে? চৌম্বক পদার্থকে। কিন্তু ওরস্টেড যে পরীক্ষাটা করেছিলেন, তিনি একটা চৌম্বক শলাকাকে রাখেন এবং তার ওপর থেকে বা নিচে থেকে কারেন্ট পাঠিয়ে দেখেন যে যখনই তিনি এই তারের মধ্য থেকে কারেন্ট পাঠান, সালটা কত ছিল? সালটা ছিল 1820 খ্রিস্টাব্দে। তিনি লক্ষ্য করে দেখেন যে এই চৌম্বক শলাকাটা এর দিকে আকর্ষিত হয়ে যাচ্ছে। কার দিকে আকর্ষিত হয়ে যাচ্ছে? কারেন্টের তারের দিকে আকর্ষিত হয়ে যাচ্ছে। আচ্ছা, চৌম্বক শলাকাটা কী দিয়ে তৈরি? চৌম্বক শলাকাটা চৌম্বক পদার্থ দিয়ে তৈরি। কী দিয়ে তৈরি? চৌম্বক পদার্থ। আচ্ছা, চৌম্বক পদার্থকে কী আকর্ষণ করতে পারে? একমাত্র চৌম্বকই আকর্ষণ করতে পারে। চৌম্বক পদার্থকে কী আকর্ষণ করতে পারে? একমাত্র চৌম্বকই আকর্ষণ করতে পারে। তার মানে উনি তখন লক্ষ্য করছেন যে যখন আমরা কারেন্টের তার দিয়ে কোনো প্রবাহ পাঠাচ্ছি, তখন সেই জায়গাটাতে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। চৌম্বক ক্ষেত্রের যদি না সৃষ্টি হতো, তাহলে কখনো চৌম্বক পদার্থকে কোনো বস্তু আকর্ষণ করতো না। কারণ যখন আমরা এখানে নর্মালি একটা ম্যাগনেট রাখি, যে কোনো বার ম্যাগনেট বা যে কোনো ম্যাগনেট যদি আমরা রাখি সাউথ আর নর্থ, এখানে কিসের সৃষ্টি হয়? চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এবং এই চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হওয়ার জন্যই যে কোনো চৌম্বক পদার্থকে, সেটা একটা লোহার পেরেক হোক বা যে কোনো জিনিস হোক, তাকে কী করে? আকর্ষণ করে। ঠিক তখনই মনে তার প্রশ্ন জাগলো ওরস্টেডের, যে আমরা নিশ্চয়ই যে কারেন্টের তার দিয়ে যে প্রবাহ পাঠাচ্ছি, নিশ্চয়ই এখানেও চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। যদি এই রিজিয়নের মধ্যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি না হতো, তাহলে হচ্ছে এই চৌম্বক শলাকাটাকে কখনোই তারটা কী করতো নি? আকর্ষণ করতো নি। এবং এরপর তিনি এই তারের অবস্থান বদলান, যে একবার ওপরে রাখেন, একবার তারটাকে নিচে রাখেন, একবার তারটার যে ডাইরেকশান, যেদিকে কারেন্ট যাচ্ছে তার উল্টো দিকে ডাইরেকশান করেন কারেন্টের, একবার তারটাকে মাঝখানে রাখেন, একবার তারটাকে এরকমভাবে রাখেন। বিভিন্ন অবস্থানে তিনি পরীক্ষা করে দেখেন যে কোন অবস্থানে তারটার বিক্ষেপ কীভাবে হচ্ছে এবং কোন দিক বরাবর এই নর্থ মেরু বা সাউথ মেরু তার আকর্ষণ হচ্ছে বা বিকর্ষণ হচ্ছে। তো এই যে পরীক্ষাটা, এটাই ছিল ওরস্টেডের পরীক্ষা। তো আজকের বিষয়ে আমরা এই ওরস্টেডের পরীক্ষা সম্বন্ধে জানব এবং যে চৌম্বক ক্ষেত্রের যে সৃষ্টি হচ্ছে, সেই চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে, সেই অভিমুখের সম্পর্কিত আমরা দুটো সূত্র জানব। তার মধ্যে 1 নম্বর সূত্রটা কি? তার মধ্যে 1 নম্বর সূত্রটা হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্র, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। আর 2 নম্বর যে সূত্রটা, সেটা হচ্ছে ডান হস্ত নিয়ম। কী নিয়ম? ডান হস্ত নিয়ম। এই দুটো সূত্রই বা দুটো নিয়মই আমাদেরকে দেখাবে যে চৌম্বক ক্ষেত্রের যে চৌম্বক শলাকার যে বিক্ষেপ হচ্ছে চৌম্বক ক্ষেত্রে, সেই বিক্ষেপটা কোন দিক বরাবর হবে, সেটাই হচ্ছে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তো প্রথম আমাদেরকে ওরস্টেডের পরীক্ষা সম্বন্ধে জানতে হবে যে ওরস্টেডের পরীক্ষাটা কী ছিল, তারটার ডাইরেকশান কোন দিকে হলে বা কারেন্টের ডাইরেকশান কোন দিকে হলে নর্থ মেরু এবং সাউথ মেরু কোন দিকে বিক্ষেপ হবে, সেটা আমরা জানব। তো যদি নর্মালি আমরা একটা দণ্ড চুম্বককে রেখে দিই, এদিকটা সাউথ মেরু, এদিকটা নর্থ মেরু, এর মধ্যে বিভিন্ন বলরেখার সৃষ্টি হবে। বলরেখা মানে এরকম কল্পনা করা যায় যে আমার মধ্য থেকে শক্তি বেরোবে, যে শক্তিটা কোন দিক থেকে কোন দিকে যাবে। ঠিক যখন আমরা ম্যাগনেটকে রাখবো, তখন এই ম্যাগনেটের নর্থ মেরুটাকে আমরা মনে মনে পজিটিভ ধরে নেবো, সাউথ মেরুটাকে মনে মনে আমরা নেগেটিভ ধরে নেবো। তো এখান থেকে যে বলরেখাগুলো, অর্থাৎ যে প্রভাব, যের মধ্যে যে শক্তিটা আমরা এরকমভাবে কল্পনা করতে পারি, সেই বলরেখাগুলো কিভাবে যাবে, নর্থ মেরু থেকে বেরোবে এবং সাউথ মেরুতে প্রবেশ করবে। নর্থ মেরু থেকে প্রভাবে কোথায় প্রবেশ করবে? সাউথ মেরুতে। এইগুলোকে কি বলে? এইগুলো হচ্ছে চৌম্বক বলরেখা। কি বলরেখা? চৌম্বক বলরেখা। যত চৌম্বক বলরেখা ঘন ঘন হবে, তত সেই জায়গায় চৌম্বক ক্ষেত্রটা কী হবে? স্ট্রং হবে। আমি এটাকে যদি ম্যাগনেটিক এন দিয়ে লিখি, এম দিয়ে লিখি, আর চৌম্বক ক্ষেত্রটাকে যদি আমরা বি দিয়ে লিখি, চৌম্বক ক্ষেত্রটা কি? এই যে একটা চৌম্বক রাখার ফলে এখানে যে একটা অঞ্চলের সৃষ্টি, অর্থাৎ যে অঞ্চল পর্যন্ত চৌম্বক ক্ষেত্রটা বিস্তার লাভ করে, কি বললাম?
যে অঞ্চল পর্যন্ত একটা চৌম্বক ক্ষেত্রের বিস্তার লাভ থাকে সেইটাকে আমরা কি বলছি? চৌম্বক ক্ষেত্র বলছি। ধর আমি নেতা, আমার যে অঞ্চল পর্যন্ত আমার প্রভাবটা থাকে, যে এইখানে আমাকে লোক মানে, সেই জায়গা পর্যন্ত আমি কি? নেতা। ঠিক সেরকম যে জায়গা পর্যন্ত চৌম্বকের যে প্রভাবটা বিস্তার লাভ করে সেই জায়গাটাকে আমরা কি বলি? ততটুকু অঞ্চলটাকে আমরা বলি চৌম্বক ক্ষেত্র। এটাকে আমরা বি দিয়ে লিখি। আচ্ছা, রেঞ্জ কত দূর? চৌম্বক ক্ষেত্রের রেঞ্জ হচ্ছে ইনফাইনাইট পর্যন্ত, মানে অসীম পর্যন্ত। কত দূর পর্যন্ত? অসীম। কিন্তু অসীম পর্যন্ত হলেও কিছুটা দূর গিয়ে এর প্রভাবটা নষ্ট হতে থাকে। কী হতে থাকে? নষ্ট, ক্ষীণ প্রভাব রয়ে যায়। মানে খুব কাছাকাছি অঞ্চলের প্রভাবটা বেশি থাকে, কিন্তু যত বেশি দূরে যাব আমরা তত এর প্রভাবটা কম হতে থাকে। নর্মালি আমরা থিওরিটিক্যালি বলবো অসীম পর্যন্ত, কিন্তু অ্যাকচুয়ালি অসীম পর্যন্ত হয় না। বোঝা গেছে? আচ্ছা, তার মানে আমরা কি শিখলাম? যে এই যে চৌম্বক বলরেখাগুলো, এই চৌম্বক বলরেখা কোন দিক থেকে বেরোয়? চৌম্বক বলরেখাগুলো নর্থ থেকে বেরোয় এবং সাউথ থেকে সাউথে যে প্রবেশ করে। কোথা দিয়ে বেরোয়? নর্থ, মানে উত্তর মেরু থেকে বেরোয় এবং দক্ষিণ মেরুতে প্রবেশ করে। উত্তর মেরু থেকে বেরোয় এবং দক্ষিণ মেরুতে প্রবেশ করে। উত্তর মেরু দিয়ে বেরোয় এবং দক্ষিণ মেরুকে প্রবেশ করে। আচ্ছা, এই যে চৌম্বক বলরেখা আমরা আঁকছি, ধরো এটা চৌম্বক বলরেখা আমরা এঁকেছি, এর যে কোনো বিন্দুতে আমরা যদি স্পর্শক আঁকি, যে কোনো বিন্দুতে আমরা এরকম একটা স্পর্শক এঁকেছি, স্পর্শক মানে এখানে একটা পয়েন্টকে টাচ করে যাবে। যদি স্পর্শক আঁকি, স্পর্শকটা কি বোঝায়? এটা যদি চৌম্বক বলরেখা হয়, এটা যদি চৌম্বক বলরেখা হয়, এর যে কোনো বিন্দুতে যে স্পর্শক, এটা কি বোঝাবে? চৌম্বক ক্ষেত্র বোঝাবে। কি বললাম? যে কোনো বিন্দুতে স্পর্শক, এটা কি বোঝাবে? চৌম্বক ক্ষেত্র বোঝাবে। মাথায় ঢুকেছে? আগে ওরস্টের পরীক্ষা সম্বন্ধে জানতে গেলে আমাদেরকে একটু ম্যাগনেট সম্বন্ধে একটু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। তাহলে ম্যাগনেটের নর্থ মেরুকে আমরা পজিটিভ মনে কল্পনা করি, আর সাউথ মেরুটাকে আমরা কি করি? যে নেগেটিভ কল্পনা করি। আচ্ছা, এই যে ম্যাগনেটটা আমরা যদি এঁকি এখানে, এই ম্যাগনেটের যে টোটাল যে দৈর্ঘ্যটা, এই যে সাউথ আর নর্থ, এখান থেকে এই যে টোটাল দৈর্ঘ্য, এটাকে জ্যামিতিক দৈর্ঘ্য বলে। কি দৈর্ঘ্য? জ্যামিতিক দৈর্ঘ্য। কি দৈর্ঘ্য বলা হয়? জ্যামিতিক দৈর্ঘ্য। আচ্ছা, এখান থেকে মানে যতটুকু অঞ্চলের ক্ষমতাটা সবচেয়ে বেশি থাকে, কি বললাম? যতটুকু অঞ্চলের ক্ষমতাটা সবচেয়ে বেশি থাকে এটাকে আমরা চৌম্বক দৈর্ঘ্য বলি। কি দৈর্ঘ্য বলি? চৌম্বক দৈর্ঘ্য। আচ্ছা, কে বড়? চৌম্বক দৈর্ঘ্য বড় না জ্যামিতিক দৈর্ঘ্য বড়? অবশ্যই জ্যামিতিক দৈর্ঘ্য বড়। এতটুকু জ্যামিতিক দৈর্ঘ্য আর এতটুকু কি দৈর্ঘ্য? চৌম্বক দৈর্ঘ্য। তাহলে এদের যদি আমরা অনুপাত করি, যে জ্যামিতিক দৈর্ঘ্য আপন চৌম্বক দৈর্ঘ্যের যদি আমরা অনুপাত করি, তাহলে এর অনুপাতের মানটা কত হয়? অনুপাতের মানটা হয় 6/5। মনে থাকবে? জ্যামিতিক দৈর্ঘ্য আর চৌম্বক দৈর্ঘ্যের অনুপাতের মান কত? অনুপাতের মান হচ্ছে 6/5। এটা বড় ওপরে, তাই ওপরে 6 বড়, এটা নিচে ছোট, সেই জন্য ওপর নিচে ছোট। এতটুকু ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? নর্থ মেরু থেকে চৌম্বক বলরেখাগুলো প্রবেশ করবে এবং সাউথ মেরুতে, নর্থ মেরু থেকে বেরোবে এবং সাউথ মেরুতে কী করবে? সাউথ মেরুতে প্রবেশ করবে। আচ্ছা, এরপর নর্মালি চৌম্বক রাখলে আমাদের চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, কিন্তু ওরস্টেড উল্টো কাজটা করে দেখলেন। তিনি একটা প্রবাহকে এমন অ্যারেঞ্জমেন্ট করেছেন যে এখানে আমাদের এটা কারেন্টের তার আছে, এখান থেকে তিনি প্রবাহ পাঠাচ্ছেন। নিশ্চয়ই এখানে কোনো ব্যাটারি যোগ করা আছে বা সার্কিট করা আছে, ততটুকু না এঁকে আমরা শুধুমাত্র একটা লাইনের তার আঁকলাম। এখানে আমরা ওরস্টেডের পরীক্ষাতে এবার প্রবেশ করব। ওরস্টেড কি বলছেন? 1820 খ্রিস্টাব্দে উনি ওনার ল্যাবে যখন পরীক্ষা করতে যাচ্ছেন, তিনি নিচে একটা চৌম্বক সলকা রেখেছেন। কি রেখেছেন? চৌম্বক সলকাটা কি জিনিস? চৌম্বক সলকাটা আর কিছুই নয়, যেটা উত্তর আর দক্ষিণ দিক বরাবর অবস্থান থাকে। কম্পাস যখন নাবিকেরা একটা এরকম কাঁচের তৈরি একটা কম্পাস ব্যবহার করে, তাদের চৌম্বক সলকা রাখা আছে, কারণ চৌম্বক সলকাটা সর্বদা উত্তর এবং দক্ষিণ দিক করে মুখ করে থাকে। কোন দিক বরাবর মুখ করে থাকে? সর্বদা উত্তর এবং দক্ষিণ দিক করে মুখ করে থাকে। আচ্ছা, তিনি একটা চৌম্বক সলকাকে রেখেছেন, এমনভাবে অ্যারেঞ্জমেন্ট করেছেন যাতে চৌম্বক সলকাটা ঘুরতে পারে, এই দিক বরাবর পুরো রাউন্ডে ঘুরতে পারে। ঠিক আছে? কারেন্ট এখন অফ আছে, সুইচ অফ আছে। এখানে উনি চৌম্বক সলকাটাকে খাড়া করে রেখেছেন এবং এমনভাবে রেখেছেন যেন চৌম্বক সলকাটা কী হতে পারে? ঘুরতে পারে, রোটেট করতে পারে। এবং যখন এর ওপর থেকে যখন কারেন্টের তার দিয়ে যখন কারেন্ট পাঠালেন, কারেন্ট পাঠালেন, তখন দেখছেন যে উত্তর মেরুটা কারেন্টের তার বরাবর কী হচ্ছে? আকৃষ্ট হচ্ছে। কি বরাবর আকৃষ্ট হচ্ছে? কারেন্টের তার বরাবর আকৃষ্ট হচ্ছে। আচ্ছা,
কি বরাবর? কারেন্টের তার বরাবর আকৃষ্ট হচ্ছে। কেন আকৃষ্ট হচ্ছে সেটা আমরা যে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম আর ডান হস্ত নিয়ম বরাবর দেখব। তিনি যখনই কারেন্টের সুইচ দিচ্ছেন, যখনই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তখনই চৌম্বক শলাকার উত্তর মেরুটা এই কারেন্টের দিকে মানে তারের দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে। তিনি বারবার পরীক্ষাটা করছেন, যখন ডাইরেকশানটা ঘুরিয়ে দিচ্ছেন তখন উত্তর মেরুটা উল্টো দিকে চলে যাচ্ছে, আবার যখন তারটাকে নিচে রাখছেন তখন ডাইরেকশানটা অন্যদিকে হয়ে যাচ্ছে। তিনি বারবার এই প্রশ্নে যখন উত্তর খুঁজতে চাইলেন, তখন তিনি ভাবলেন যে নর্মালি যদি আমরা একটা চৌম্বককে রেখে দিই, তার চারপাশে যেমন চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, যখন আমরা কোনো লাইন তারের মধ্যে থেকে যখন কারেন্ট পাঠাবো, তার চারপাশেও কি সৃষ্টি হয়? তার চারপাশেও চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয়? যখন একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যায় বা প্রবাহ যায়, তখনও তার চারপাশে কি সৃষ্টি হয়ে যায়? একটা চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়। তার মানে তারপরে তারটার চারপাশে কী সৃষ্টি হচ্ছে? ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হচ্ছে। যতক্ষণ কারেন্ট থাকবে ততক্ষণ এই চৌম্বক ক্ষেত্রটা থাকবে, যখনই কারেন্ট অফ হয়ে যাবে তখনই চৌম্বক ক্ষেত্রটা গায়েব হয়ে যাবে, তখনই চৌম্বক শলাকাটা যে অবস্থানে ছিল সেই অবস্থানে চলে আসবে। কি বললাম? যতক্ষণ পর্যন্ত তারের মধ্যে লাইন থাকবে বা কারেন্ট যাবে ততক্ষণ পর্যন্ত এখানে চৌম্বক ক্ষেত্রের অস্তিত্ব থাকবে, ততক্ষণ পর্যন্ত শলাকাটা এইদিকে বিক্ষিপ্ত হবে। যখনই আমরা কারেন্ট অফ করে দেবো তখনই চৌম্বক শলাকাটা আবার আগের অবস্থানে ফিরে চলে আসবে। এটাই ওরস্টেড পরীক্ষা করেছিলেন। আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে এইদিকে যাচ্ছে তার কারণটা কি? এইদিকে যাচ্ছে কারণ এই যে চৌম্বক ক্ষেত্রটাকে আকর্ষণ করছে। চৌম্বক ক্ষেত্রে মানে চৌম্বক বলরেখাগুলো, তার মানে এই যে এইদিকে চৌম্বক বলরেখাগুলো এরকমভাবে বেরিয়ে সাউথে আসতে চাইছে, এবং তিনি একটা সূত্র দিলেন, বা এর পরবর্তীকালে যে বিজ্ঞানী অ্যাম্পিয়ার একটা সূত্র দিয়েছিলেন যে কোন দিক বরাবর উত্তর মেরুটা বিক্ষিপ্ত হবে বা কোন দিক বরাবর বলরেখাগুলো যাবে, সেটার জন্য দুটো সূত্র আমরা পড়ব। যেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, হচ্ছে ডান হস্ত নিয়ম। তাহলে ওরস্টেডের পরীক্ষাটা দেখা গেছে তারের যে অবস্থান, সেই অবস্থান কোন দিক বরাবর সেটা আমরা পড়ব। কিন্তু সেটা পড়ার আগে আমাদেরকে একটু নিয়মটা আমরা জেনে নিই যে কোন দিক বরাবর কারেন্ট পাঠালে কোন দিক বরাবর বলরেখার ডাইরেকশন হয়, তাহলে আমাদের পড়ার আরও সুবিধা হবে, ওরস্টেডের পরীক্ষাটা আরও সুবিধা হবে। তো সেটা হচ্ছে প্রথম যে রুলটা, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। কি নিয়ম? অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। কেন রুলটা যে আমাদের বুঝতে সুবিধা হবে কোন দিক বরাবর বিক্ষিপ্ত হবে, নাহলে আমাদেরকে মুখস্থ করতে হবে। যদি আমরা প্রসেসটা জানি, ইজিলি বলতে পারবো যে কোন দিকে বিক্ষিপ্ত হবে। বিজ্ঞানী অ্যাম্পিয়ার কি বলছে? বিজ্ঞানী অ্যাম্পিয়ার বলছে যদি যেই দিক বরাবর কারেন্ট যাচ্ছে সেই দিক বরাবর যদি আমরা একটা সাঁতারুকে মনে মনে কল্পনা করে নিই যে সেই দিক বরাবর একটা সাঁতারু সাঁতার কাটছে, যেই দিক বরাবর কারেন্ট যাচ্ছে সেই দিক বরাবর যদি আমরা ধরে নিই একটা সাঁতারু সাঁতার কাটছে, যেই দিক বরাবর কারেন্ট যাচ্ছে ধরে নিই যদি সেই দিক বরাবর একটা সাঁতারু সাঁতার কাটছে, তাহলে সাঁতারুর বাম হাত যেই দিকে থাকবে, কি বললাম? সাঁতারুর বাম হাত, সাঁতারুর বাম হাত যেই দিকে থাকবে উত্তর মেরু বরাবর কি মেরু বিক্ষিপ্ত হবে? সেই দিক বরাবর উত্তর মেরু বা নর্থ পোল, যেটা ম্যাগনেটের কোন পোল? চৌম্বক শলাকার উত্তর মেরুটা হবে। মাথায় ঢুকেছে? আবার বলছি আমি, যেই দিক বরাবর কারেন্টের তার যাচ্ছে বা কারেন্টের তারে লাইনটা যাচ্ছে, ধর এটা হচ্ছে কারেন্টের তার, এই দিক বরাবর কারেন্ট যাচ্ছে, এই দিক বরাবর যদি একটা সাঁতারু সাঁতার কাটতে থাকে, আমরা মনে মনে কল্পনা করিনি, তার নিয়ে তো কেউ সাঁতার কাটতে পারবে নি, আমরা ধরে নিই যেই দিক বরাবর কারেন্ট যাচ্ছে তো সেই দিক বরাবর নদী আছে, সেই দিক বরাবর যদি কেউ সাঁতারু সাঁতার কাটছে সেই দিক বরাবর স্রোত প্রবাহিত হচ্ছে, তাহলে এরকম সাঁতার কাটতে কাটতে যে সাঁতার কাটছে তার বাঁ হাতটা যেই দিকে থাকবে, বাঁ হাতটা যেই বরাবর যাবে সেই বরাবরই চৌম্বক শলাকার উত্তর মেরু কী হবে? সেই বরাবর চৌম্বক শলাকার উত্তর মেরু বিক্ষিপ্ত হবে। বোঝা গেছে? এটা হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। দু নম্বর যে রুলটা ছিল সেটা হচ্ছে খুব দারুণ রুল, যতদিন পড়বি সে রুলটা কাজে লাগবে। ডান হস্ত নিয়ম, ডান হস্ত মুষ্টি নিয়ম। আচ্ছা, এই ডান হস্ত মুষ্টি নিয়মটা কি? ডান হস্ত মুষ্টি নিয়ম হচ্ছে যেদিক বরাবর কারেন্ট যাচ্ছে, আমি এই নিয়মটা দুরকমভাবে বলবো, একটা বইয়ের মতো আর একটা আমার নিজের মতো করে বলবো তোদের সুবিধার জন্য। যেদিক বরাবর কারেন্ট যাচ্ছে আমি ধরে নিচ্ছি ওপর দিক বরাবর কারেন্ট যাচ্ছে, বুঝছি? যেদিক বরাবর কারেন্ট যাচ্ছে সেই তারটাকে যদি আমরা এরকম তালুতে রাখি, কি বললাম? যেদিক বরাবর কারেন্ট যাচ্ছে সেই দিক বরাবর যদি তারটাকে আমরা এই তালুতে রাখি, তাহলে যেই দিকে আমাদের বুড়ো আঙুলটা থাকবে,
যেই দিকে আমাদের বুড়ো আঙুলটা থাকবে সেই দিক বরাবর চৌম্বক ক্ষেত্র থাকবে। কি বললাম? সেই দিক বরাবর চৌম্বক শলাকার উত্তর মেরু বিক্ষিপ্ত থাকবে, সেই দিক বরাবর চৌম্বক বলরেখার ডাইরেকশন হবে, সেই দিক বরাবর চৌম্বক ক্ষেত্রের দিক থাকবে। মাথায় ঢুকেছে? যে দিক বরাবর কারেন্ট যাচ্ছে সেই দিক বরাবর যদি আমরা হাতের তালুতে তারটাকে রেখে দিই এবং আঙুলটা সেই দিক বরাবর থাকবে যেই দিক বরাবর কারেন্টটা যাচ্ছে, এই ফাঁকা দিকটা আমাদের সেই দিক, এইরকম রাখলে হবে না। যেই দিকে কারেন্ট যাচ্ছে এই যে আমাদের ফাঁকা দিক আঙুলে সেই দিকটাতে রাখতে হবে। তো সেই দিক বরাবর যদি আমরা এই তালুতে আমাদের কারেন্টের তারটাকে রাখি তাহলে আমাদের বুড়ো আঙুল যেই দিকে বিক্ষিপ্ত হবে সেটা চৌম্বক বলরেখার দিক থাকবে, অর্থাৎ সেই দিকেই চৌম্বক শলাকাটার কোন মেরু যাবে? উত্তর মেরু। কোন মেরু যাবে? উত্তর মেরু। আচ্ছা, কারেন্ট যদি নিচের দিকে যায় তাহলে আমরা হাতটা কি করব? এরকম রাখবো? কারেন্টটা নিচের দিকে, হাতটাকে এইরকম রাখবো না, হাতটা এরকম ঘুরিয়ে দেবো। কেন আমি বলেছি যেই দিকে কারেন্ট যাবে সেই দিকে আমাদের এই চারটে আঙুলের এই ফাঁকা দিকটা থাকবে, মনে থাকবে? নিচের দিকে কারেন্ট যাচ্ছে মানে এরকম হাতটা আমরা এরকম ঘুরিয়ে এরকম রাখবো। কীরকম রাখবো? এরকম। তাহলে এই দিক বরাবর বুড়ো আঙুলটা কোন দিকে? ওই দিকে ডাইরেকশন হয়ে গেল, তাহলে চৌম্বক বলরেখা ওই দিকে যাবে। মাথায় ঢুকেছে? এটা আমি সহজ করে বলে দিচ্ছি। যদি এই দিক বরাবর আমরা কারেন্টের তারটা ধরি বুড়ো আঙুলটা চৌম্বক ক্ষেত্র বোঝাবে, যদি বুড়ো আঙুলটাকে আমরা কারেন্টের তার ধরি তাহলে এইগুলো কি বোঝাবে? চৌম্বক বলরেখা। এটা ভাইস ভার্সা আমরা ইউজ করতে পারি, মানে এটা বাদ দিয়ে এটা, এটা বাদ দিয়ে এটা, দেখার জন্য সুবিধা। তাই যদি এই দিক বরাবর কারেন্ট যায় তাহলে আমি একবার বইয়ের রুলটা বলে দিলাম, নিজের মতো আমি তোদেরকে বলছি। দেখ, যদি এই দিক বরাবর কারেন্ট যায়, যদি এবার আমরা অন্য রকমভাবে দেখতে হয়, বুড়ো আঙুলটাকে তোরা ধরছিস, ধর বুড়ো আঙুলটাকে কী ভাববি? কারেন্টের দিক। তাহলে বুড়ো আঙুলটাকে যদি কারেন্টের দিক ভাবিস তাহলে যেই দিক বরাবর এই আঙুলগুলো বাঁকছে সেই দিক বরাবর বলরেখা। দেখ দুটো সূত্রতেই ভরছে কিনা দেখ। আমি একবার এটাকে কারেন্টের দিক ধরছি, দেখ কারেন্টের দিক ধরলাম, তাহলে এই হাতটা যেই দিকে ঘুরছে সেই দিক বরাবর বলরেখা। তাহলে বলরেখা কোন দিকে এসছে? এই দিকে যাওয়ার চেষ্টা করছে, তার মানে উত্তর মেরুটা এই দিকে বাঁকবে। আবার তুই যদি বইয়ের রুলটা দেখিস যে এই তালুতে যদি এটাকে রাখিস, দেখ সেই বুড়ো আঙুলটা কোন দিকে বোঝাচ্ছে? এই দিকেই বোঝাচ্ছে। তাহলে দুরকমভাবে যেরকম খুশি মনে রাখতে পারিস। যদি এই তালুতে কারেন্টের তারটাকে রাখিস তাহলে বুড়ো আঙুলটা চৌম্বক ক্ষেত্র বোঝাবে, আর যদি কেউ বুড়ো আঙুলটাকে কারেন্টের তার রাখিস তাহলে এই দিক বরাবর কি বোঝাবে? এই দিক বরাবর চৌম্বক ক্ষেত্র বোঝাবে। মাথায় ঢুকেছে? তাহলে কারেন্টের তার ডাইরেকশন উল্টো হয়ে গেছে, তাহলে বুড়ো আঙুলটাকে উল্টো দিকে করে দে। বুড়ো আঙুলটাকে এরকম রেখে দিলাম, এবার হাত কোন দিকে ঘুরছে? এই দিকে। হাতকে তো আর আমরা এই দিকে ঘোরাতে পারবো না, তাহলে হাত যেই দিকে ঘুরছে সেই দিকে। তাই বুড়ো আঙুলটাকে কারেন্টের দিক করে দিলাম, এই দিক বরাবর যদি ঘুরছে তাহলে এই বলরেখাগুলো কোন দিকে যাবে? এরকমভাবে আসবে। কীরকমভাবে আসবে? এরকম। মাথায় ঢুকেছে? আবার কে বলছে স্যার আমি বুড়ো আঙুলটাকে কারেন্ট ধরবো না, এই তালুগুলোকে কারেন্ট ধরবো, তাহলে হাত ঘুরিয়ে দে এরকম। তাহলে দেখ সেই একই দিকেই বোঝাচ্ছে তো। তাহলে দুটো সূত্র যার যেটা সুবিধা মনে হবে সে সেটা দিয়ে মনে রাখবি। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এবারে এখান থেকে দেখ ছবির দিক দিয়ে একটু দেখে নে। ছবির দিক যদি দেখি এই দিক বরাবর কারেন্ট যাচ্ছে, তাহলে আমি এই বুড়ো আঙুল দিয়ে আমি তোদেরকে বোঝাচ্ছি, বুড়ো আঙুল দিয়ে সুবিধা হবে। দেখ বুড়ো আঙুলটা কারেন্টের দিক বরাবর রাখলাম, তাহলে আমার এই হাতটা কোন দিকে ঘুরতে আছে? এইরকম ঘুরতে আছে। দেখ এরকম ঘুরতে আছে, এই কারেন্টের দিক, হাত এরকম ঘুরতে আছে। তাহলে বলরেখাগুলি কেমন হবে? এরকম গোলই হবে, কিন্তু ডাইরেকশানটা এরকম হবে। ডাইরেকশানটা কীরকম হবে? এরকম। আচ্ছা, কেউ যদি তারটাকে এরকম চারটে আঙুলে রাখিস, দেখ বুড়ো আঙুল কোন দিকে বিক্ষিপ্ত হয়েছে? এই দিকেই। তাহলে ঠিকই আছে তো, দুটো সূত্রই বসছে। আচ্ছা, কারেন্টের ডাইরেকশান যদি নিচের দিকে হয়, দেখ বুড়ো আঙুলটা কারেন্টের দিকে রাখ, হাত কোন দিকে বাঁকতে আছে? ওই দিকে। তাহলে তখন ডাইরেকশানটা কোন দিকে হবে? তখন ডাইরেকশানটা এই দিকে হবে। বোঝা গেছে? দেখ কারেন্ট নিচের দিকে নামছে, আমার হাত কোন দিকে বাঁকছে? ডান দিকে বাঁকতে আছে, তাহলে ডাইরেকশানটাও এই দিকে। আর এটার বেলায় হাত কোন দিকে বাঁকতে আইছিল? বাঁ দিকে, সে ডাইরেকশানটা উল্টো দিকে ছিল। দেখ এটা ঘড়ির কাঁটার উল্টো দিকে হচ্ছে, এটা ঘড়ির কাঁটার দিকে হচ্ছে। আবার অন্যরকমভাবে যদি দেখতে যাস, তুই চারটে আঙুলে যদি কারেন্টটা রাখিস, দেখ এই চারটে আঙুলে কারেন্ট রাখলাম, আমার বুড়ো আঙুল কোন দিকে যাচ্ছে? ওই দিকে। তাহলে ডাইরেকশানটা এই দিকেই হচ্ছে। মাথায় ঢুকেছে না ঢুকেনি? এতটুকু ক্লিয়ার হয়েছে না হয়নি? দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম আর অ্যাম্পিয়ারের সন্তরের নিয়ম আমি পুরো বুঝিয়ে দিলাম। দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম আমি দুরকমভাবে বোঝালাম, যার যেটা সুবিধা সে সেরকমভাবে সেটা পড়বে। এবার ওরস্টের যে বিভিন্ন অবস্থানে যে কারেন্টের তারটাকে রেখেছিল, সেই বিভিন্ন অবস্থানে যদি আমরা কারেন্টের তারটাকে রাখি, চৌম্বক শলাকার বিক্ষেপটা কোন দিক থেকে কোন দিকে হবে সেটা আমরা দেখি। দেখ ওরস্টের এক্সপেরিমেন্ট। আচ্ছা, এই দিকটা কি হয়? উত্তর। এই দিকটা কি হয়? দক্ষিণ। এই দিকটা কি হয়? এই দিকটা পূর্ব, আর এই দিকটা পশ্চিম, বা আমরা এটাকে ইস্টও বলতে পারি, এটাকে ওয়েস্ট।
এবার ভাবতো যদি হালকা করে এদের ঘাটটা ঘুরিয়ে দিই, এরকমভাবে ঘুরিয়ে দিই, তাহলে উত্তর মেরুটা কোন দিকে চলে আসবে? এটা যদি একবার আমরা ঘুরিয়ে দিই এরকম, তাহলে উত্তর মেরুটা কেমন হবে? এক ঘর করে পিছিয়ে যাবে। ওপরের উত্তর মেরুটা এইদিকে, পূর্বটা কোন দিকে হয়ে যাবে? এইদিকে, সাউথটা কোন দিকে হয়ে যাবে? এইদিকে, আর ওয়েস্টটা কোন দিকে হয়ে যাবে? এইদিকে। আমরা ওপরের ছবিটা এঁকে করলে আমাদের অসুবিধা হবে, সেই জন্য আমরা নিচের ছবিটা এঁকে করব। দেখ, দুটো ছবি একই না আলাদা? হ্যাঁ, একই, শুধু একবার 90 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছি। কত ডিগ্রি ঘুরিয়ে দিয়েছি? 90। নর্থটা এখানে, এইটা এখানে, এইটা এখানে, বাদবাকি সেম জিনিস একই আছে। কেন আমরা চুম্বক শলাকাটা কোন দিক বরাবর রাখছিলাম? উত্তর আর দক্ষিণ দিক বরাবর রাখছিলাম। তাহলে ফার্স্ট কেস আমরা চুম্বক শলাকাটা এঁকে নিই, সাউথ আর নর্থ। আচ্ছা, এখন দেখ কারেন্টের তারটা কোথায় আছে? ওপর দিক বরাবর। কারেন্টের দক্ষিণ থেকে কারেন্টের তারটা কোথায় আছে? চুম্বক শলাকার ওপরে না নিচে? ওপরে। এটা ফার্স্ট কেস। সেকেন্ড কেস দেখ, সাউথ নর্থ। কারেন্টের দিকটা ঘুরিয়ে দিয়েছি, কারেন্টের ডাইরেকশানটা ঘুরিয়ে দিয়েছি। 3 নম্বর কেস, সাউথ আর নর্থ। কারেন্টের তারটা নিচে আছে। এটা কত নম্বর কেস? 3 নম্বর। 4 নম্বর কেস, নিচেই আছে কিন্তু তারটা এদিকে, তারটা ঘুরিয়ে দিয়েছে। বোঝা গেছে? তাহলে প্রথম ক্ষেত্রে চুম্বক শলাকার ওপরে তার আছে। প্রথম ক্ষেত্রে কোথায় তার আছে? চুম্বক শলাকার ওপরে তার আছে। দ্বিতীয় ক্ষেত্রে চুম্বক শলাকার কোথায় তার আছে? দ্বিতীয় ক্ষেত্রে ওপরে, কিন্তু ডাইরেকশানটা উল্টো দিকে। 3 নম্বর ক্ষেত্রে তারটা কোন দিকে আছে? নিচে আছে, ডাইরেকশানটা সামনের দিকে। 4 নম্বর ক্ষেত্রেও তারটা কোথায় আছে? নিচের দিকে, ডাইরেকশানটা কোন দিকে আছে? উল্টো দিকে। তাহলে বল এক্ষেত্রে কোন দিক বরাবর আমাদের উত্তর মেরু বিক্ষিপ্ত হবে? তাহলে আমি কি করব? দুটো রুল লাগাতে পারি, একটা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম আর একটা ডানহস্ত নিয়ম। ডানহস্ত নিয়মে আমি কি বলেছিলাম? যে দিক বরাবর কারেন্ট যাচ্ছে সেই দিক বরাবর 4টে আঙুল রেখে দে। দেখ, 4টে আঙুল রেখে দিলাম। আমাদের বুড়ো আঙুল কোন দিক বরাবর আছে? ওপরের দিকে। তার মানে উত্তর মেরু কোন দিকে বাঁকবে? উত্তর মেরুটা কারেন্টের তারের দিকে বেঁকে যাবে। উত্তর মেরুটা কোন দিকে বেঁকে যাবে? কারেন্টের তারের দিকে বেঁকে যাবে। তার মানে উত্তর মেরুটা কোন দিকে বিক্ষিপ্ত হচ্ছে? ওপর দিকটা কোন দিক? ওপর দিকটা পশ্চিম দিক। কোন দিক বরাবর বিক্ষিপ্ত হবে? তাহলে উত্তর মেরু মুখস্থ করার কিচ্ছু দরকার নেই, পশ্চিম দিক বরাবর বিক্ষিপ্ত হবে। কোন দিক বরাবর? পশ্চিম দিক বরাবর কি হবে? বিক্ষিপ্ত হবে। সেকেন্ড কেস, কারেন্টের তার ঘুরিয়ে দিলাম। যেই দিক বরাবর কারেন্টের তার সেই দিক বরাবর আঙুলের ডগগুলো রাখবো, রেখে দিলাম। কারেন্টের তারে আমাদের 4টে আঙুল চেপে দিলাম। তাহলে আমার বুড়ো আঙুল কোন দিকে আছে? নিচের দিক। তার মানে উত্তর মেরুটা কোন দিকে বিক্ষিপ্ত হবে? নিচের দিক বরাবর। কোন দিক বরাবর? বল, উত্তর মেরু যদি নিচের দিকে যায়, দক্ষিণ মেরু কোন দিকে যাবে? ওপরের দিকে যাবে। এই দিক বরাবর উত্তর মেরু উপরে যাচ্ছিল, মানে দক্ষিণ মেরু কোন দিকে যাচ্ছে? নিচের দিকে। আচ্ছা, তাহলে এই দিকে উত্তর মেরুটা কোন দিক বরাবর বিক্ষিপ্ত হচ্ছে? নিচের দিকটা কোন দিক? তাহলে উত্তর মেরুটা কোন দিক বরাবর বিক্ষিপ্ত হবে? পূর্ব দিক বরাবর। কোন দিক বরাবর? আমরা এই ছবিটা ধরে কাজ করছি তো, নর্থ সাউথ, নর্থ সাউথ মাথায় ঢুকেছে। তাহলে নিচের দিকটা কোন দিক বরাবর বিক্ষিপ্ত হবে? পূর্ব দিক বরাবর। সব উত্তর মেরু নিয়ে কাজ হচ্ছে। তাহলে উত্তর মেরুটা কোন দিক বরাবর বিক্ষিপ্ত হবে? পূর্ব দিক বরাবর। এই ছবি। আচ্ছা, এই ছবিতে দেখ, যেই দিক বরাবর কারেন্টের তার সেই দিক বরাবর আমরা রেখে দিলাম হাত। তাহলে কোন দিক বরাবর বিক্ষিপ্ত হবে? কোন দিক বরাবর বল? আচ্ছা, এই যে ছবিটা যদি আমরা এরকমভাবে আঁকি, দেখ এই ছবিটাকে সেম আমরা অন্যরকম সুবিধার্থে আঁকছি। এটার মাথা ধরে এরকম ঘুরিয়ে দে, এটার মাথা ধরে এরকম ঘুরিয়ে দে। বোঝা গেছে? কীরকম ঘুরাবো? এরকম মাথা ধরে। তাহলে মাথা ধরে যদি ঘুরায়, নর্থটা কীরকম হয়ে যাবে? নর্থ ওপরে চলে যাবে, আর সাউথ কোন দিকে চলে যাবে? নিচের দিকে। আর এই তারটা কোন পাশে রয়ে যাবে? এই পাশে। তারটা কোন পাশে রয়ে যাবে? এই পাশে। দেখ, এখানে যদি থাকে, আমাদের বুড়ো আঙুল কোন দিক বরাবর যাচ্ছে? এই দিক বরাবর। তাহলে এইখানেও কোন দিক বরাবর যাবে? এই দিক বরাবর। দুরকম ছবি দিয়ে বোঝাচ্ছি, এর চেয়ে সহজ করে বোঝানো যায়নি। দেখ, এই যে যখন এই ছবিটা আমরা আঁকলাম, তখন কোন ডাইরেকশানটা নেবো? ওপরেরটা না নিচেরটা?
ওপরেরটা কেন, দেখ নর্থ ওপরে সাউথ নিচে, নর্থ ওপরে সাউথ নিচে। এই ছবিটা যখন নেবো, কোন ছবিটা নেবো, এই ছবিটা। দেখ কিছু করার নেই, ছবিটা 90 ডিগ্রি ঘোরানো হয়েছে আমাদের সুবিধার জন্য। তার নর্থ সাউথ এই দিকে হলে নিচের দিকটা কী হবে, পূর্ব, ওপরের দিকটা কী হবে, পশ্চিম। আচ্ছা দেখ দুটো ছবি দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। এই ছবিতে এরকম তার রাখলাম, হাত রাখলাম, তাহলে আমাদের বুড়ো আঙুলটা কোন দিকে, ওপর দিক বরাবর। তার নর্থ মেরু দূরে পালাচ্ছে, নর্থ মেরু কোথায় পালাচ্ছে, দূরে। আর কাছে কি আসছে, সাউথ মেরু। তাহলে বল উত্তর মেরুটা কোন দিকে বিক্ষিপ্ত হচ্ছে, এই ছবিটা যখন দেখবো আমরা এই ডাইরেকশানটা দেখবো। উত্তর মেরুটা কোন দিকে বিক্ষিপ্ত হচ্ছে, এই দিকটায় পশ্চিম দিকে। তাহলে উত্তর মেরুটা কোন দিকে বিক্ষিপ্ত হবে, পশ্চিমে। কোথায়, পশ্চিম দিকে বিক্ষিপ্ত। উত্তর মেরুটা কোন দিকে বিক্ষিপ্ত হবে, পশ্চিম দিকে। এইখানেও কিন্তু পশ্চিম দিকে বিক্ষিপ্ত হচ্ছিল, কিন্তু দেখ কারেন্টের কাছে যাচ্ছিল, মানে এটা আকর্ষণ হচ্ছিল। এটা কি হচ্ছিল, এটা আকর্ষণ হচ্ছিল। আর এটা কি হচ্ছে, এটা উত্তর মেরুটা উল্টো দিকে পালাচ্ছে। যদি আমরা উত্তর মেরুটাকে আকর্ষণ ধরি, তাহলে এখানে যখন উত্তর মেরুটা দূরে পালাচ্ছে, এটাকে আমরা মনে মনে কি ধরতে পারি, বিকর্ষণ ধরতে পারি। আমাদের কাল্পনিক জগৎ হিসাবে, কি জগৎ হিসাবে, কাল্পনিক জগৎ হিসাবে যদি আমরা উত্তর মেরুটাকে ধরি এখানে আকর্ষণ করছে, তাহলে এটা উত্তর মেরুটাকে দূরে ঠেলে দিচ্ছে। বোঝা গেছে, এটা বোঝানোর জন্য আমি লিখলাম আকর্ষণ, মাথায় ঢুকেছে। তাহলে এখানে উত্তর মেরুটা কারেন্টের তার কাছে যাচ্ছিল, এখানে উত্তর মেরুটা কারেন্টের তার থেকে কোথায় পালাচ্ছে, দূরে পালাচ্ছে। আচ্ছা সেম ডাইরেকশান আমরা কি করব, হাতটাকে এরকম ঘুরিয়ে দিচ্ছি। হাত যদি ঘুরিয়ে দিই তাহলে আমাদের বুড়ো আঙুল কোন দিকে, বুড়ো আঙুল নিচের দিকে। দেখ বুড়ো আঙুল কোন দিকে, নিচের দিকে। তাহলে উত্তর মেরু কোন দিকে আসবে, উত্তর মেরু এই দিকে আসবে। কোন দিকে আসবে, উত্তর মেরু এই দিকে। সবসময় বুড়ো আঙুলের দিকে উত্তর মেরু হবে। তাহলে উত্তর মেরু যদি এই দিকে আসে, দক্ষিণ মেরু কোথায় পালাবে, ওপরের দিকে। তাহলে আমরা এখানে লিখব উত্তর মেরুটা কোন দিক বরাবর যাচ্ছে, উত্তর মেরুটা নিচের দিক, মানে কি আছে, নিচের দিক মানে পূর্ব। উত্তর মেরুটা কোন দিক বরাবর বিক্ষিপ্ত হচ্ছে, পূর্ব দিক বরাবর। বোঝা গেছে, কোন দিক বরাবর বিক্ষিপ্ত হচ্ছে, তো ঢুকে না এটা। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না হয়নি? প্রথম ছবিতেও পশ্চিম দিক যাচ্ছে, 3 নম্বর ছবিতেও পশ্চিম দিক যাচ্ছে, শুধু তফাৎ কি, তাতে উত্তর মেরু কাছে যাচ্ছে, এখানে উত্তর মেরু কোথায় যাচ্ছে, দূরে পালাচ্ছে। আচ্ছা আর একটা ছবি কি হয়, এখানে আর একজন ওরস্টেড বলেছিল আর একটা ছবি হিসাবে, এটা আমি তোদের মধ্যে কোশ্চেন দিচ্ছি যে কি হবে এটা। এখানে সাউথ আর নর্থ, যদি তারটাকে এরকম বরাবর নিয়ে যাওয়া হয়, মানে তারটাকে চৌম্বক শলাকা যদি মাঝ বরাবর নিয়ে যাওয়া হয়, কী হবে, মাঝ বরাবর নিয়ে গেলে কোনো বিক্ষিপ্ত হবে না, কোনো বিক্ষেপ হবে না। কি বললাম, কোনো বিক্ষেপ হবে না। তার মানে তারকে যদি আমরা শলাকার লম্বভাবে নিয়ে যাই, কোনো বিক্ষেপ হবে না। যদি এরকমভাবে নিয়ে যাই, এরকমভাবে নিয়ে গেলেও নো ডিফ্লেকশান। কী হবে, নো ডিফ্লেকশান। এক্ষেত্রেও কোনো বিক্ষেপ হবে না, এক্ষেত্রেও কোনো বিক্ষেপ হবে না। আচ্ছা এই যে বিক্ষেপ দেখতে গেলে আমাদেরকে যে কারেন্ট ব্যবহার করতে হবে, সেটা ডিসি কারেন্ট ব্যবহার করতে হবে। ডিসি প্রবাহ, কি প্রবাহ ব্যবহার করতে হবে, ডিসি প্রবাহ। ডিসি প্রবাহ মানে সমপ্রবাহ। কি প্রবাহ, সমপ্রবাহ। মানে কারেন্টটা যেন ডাইরেকশানটা ফিক্স থাকে, ডাইরেকশানটা একবার চেঞ্জ না হয়, যে পজিটিভ নেগেটিভ না হয়, একই দিকে যেন কারেন্টটা যায়, একইভাবে যেন কারেন্টটা যায়, সেই প্রবাহ। আচ্ছা এবার মনে প্রশ্ন হচ্ছে স্যার এসি ব্যবহার করলে কি হবে, অর্থাৎ যদি সমপ্রবাহ ব্যবহার না করে আমি অল্টারনেটিভ কারেন্ট, এসি প্রবাহ মানে কি, যেগুলো আমাদের বিদ্যুৎ লাইনে আছে, পরবর্তী প্রবাহ, যেটাকে আমরা কি বলি, পরবর্তী প্রবাহ। এই যে আমরা ফ্যান চালাচ্ছি যে কারেন্ট দিয়ে, সেগুলো কি কারেন্ট, এসি কারেন্ট। সেই এসি কারেন্ট যদি আমরা ইউজ করতাম, যদি ডিসি কারেন্ট না ইউজ করতাম, এসি কারেন্ট হলে কি হতো, এসি কারেন্ট ব্যবহার করলে চৌম্বক শলাকার কোনো বিক্ষেপ হতো না, কোনো বিক্ষেপ হতো না। তার কারণ কি, যখন আমাদের এসি কারেন্ট হচ্ছে এরকম কারেন্ট, এসি কারেন্টে যদি আমরা ডাইরেকশানটা করি, দেখ এসি কারেন্ট হচ্ছে এরকম যাবে আসবে, তাহলে ওপর দিকটা পজিটিভ আর নিচের দিকটা নেগেটিভ ধরি। এই পজিটিভ সাইকেলে যতটুকু বিক্ষেপ করানোর চেষ্টা করবে, পজিটিভ সাইকেলে তো এতটুকু বিক্ষেপ করানোর চেষ্টা করলো, কিন্তু নেগেটিভ সাইকেলে আবার নিচের দিকে টেনে দিবে। এবার এই যে কারেন্টে এত স্পিডে যাচ্ছে, মানে এর ফ্রিকোয়েন্সি এত বেশি, এত স্পিডে যাচ্ছে, এই চেঞ্জটা আমরা বুঝতে পারছি না। তার মানে আমাদেরকে দেখে কি মনে হবে, স্থির মনে হবে। চৌম্বক শলাকাটা কী মনে হবে, স্থির মনে হবে, কোনো বিক্ষেপ হবে না। কি মনে হবে, কোনো বিক্ষেপ হবে না। তার মানে হাফ সাইকেলে যদি বিক্ষেপ করার চেষ্টা করে, তারপরের হাফ সাইকেলে আর কি বিক্ষেপ করবে নি। বোঝা গেছে।
এবং যদি এই প্রসেসটা স্লো প্রসেস হয় তখন আমরা দেখতে পাবো যে ওপরে উঠছে নিচে নামছে। কিন্তু কারেন্টের ডাইরেকশানটা এত স্পিডে হচ্ছে যে এই যে বিক্ষেপটা আমাদের চোখে ধরা পড়বে না, মনে হবে যে চৌম্বক শলাকাটা স্থির। তার মানে অল্টারনেটিভ কারেন্ট যদি আমরা ব্যবহার করি তার মানে আমাদের চৌম্বক শলাকার কোনো বিক্ষেপ হবে না। বোঝা গেছে? তো দেখা হচ্ছে পরের দিন নেক্সট ভিডিওতে এরকমই ক্লাস 10 একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও, শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও।